আজ ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। দর্শক, বিশ্বব্যাপী নানা আয়োজন এবং কর্মসূচির মাঝে আমরা প্রত্যেকটি বছর এই দিবসটিকে উদযাপন করে থাকি। ঠিক তারই ধারাবাহিকতায় চ্যানেল 24 এর বিশেষ আয়োজন রেনাটা পিএলসি ওয়ার্ল্ড হাইপারটেনশন ডেতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার অর্থি জোখরিফ। আজ আমরা কথা বলবো উচ্চ রক্তচাপ নিয়ে, এবং সেই সাথে উচ্চ রক্তচাপটিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ না করলে কিডনিতে কি ধরনের জটিলতা হতে পারে। প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, কিডনি রোগ বিশেষজ্ঞ, সাবেক পরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আজ ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, কি কারণে সারা দেশ সহ বিশ্বব্যাপী প্রত্যেকটি বছর এই দিবসটিকে উদযাপন করা হয়ে থাকে? এই দিবসটির মূল তাৎপর্য? এই যে উচ্চ রক্তচাপ তো একটা থাকবে স্বাভাবিক, কারণ এই রক্তচাপের জন্যই আমাদের যে ব্রেইন সার্কুলেশন, ব্লাডের যে সার্কুলেশন, ব্রেইন পেরিফেরাল সার্কুলেশন, কিন্তু এই চাপটা যদি বেশি হয়, উচ্চমাত্রা হয়, তখন কিন্তু এটা জটিলতা সৃষ্টি করে। ধরুন যদি উচ্চ রক্ত বেশি থাকে, সেটা শুধু যে কিডনিতে করবে না, চোখের ভিতরে করবে, হার্টের ভিতরে করবে, কিডনিতে করবে, পেরিফেরাল যে ভেসেল আছে সেই দিকে। এই জন্য এই দিবসটা পালন করা হয় যে মানুষের ভিতরে এই রোগটার সম্বন্ধে সচেতনতা করা। খুবই সিম্পল জিনিস, এই রোগটা আছে কি নাই সেটাই আমাদের দেশের সমীক্ষা দেন শতকরা 60% রোগী জানে না ওনার ব্লাড প্রেশার আছে কিনা। অথচ এই জিনিসটা আছে কি নাই সেটা জানার জন্য কিন্তু আপনার সিম্পল একটা মেশিন দিয়ে, ব্লাড প্রেশার মেশিন দিয়ে যে কোনো জায়গায় আপনার যদি প্রেশার আছে কিনা দেখতে পারেন। তবে প্রেশার মাপার সময় কয়েকটা সতর্ক হওয়া উচিত, যে একটা মানে ধীর স্থির থাকতে হবে, ভালো মেশিন দিয়ে দেখতে হবে। অনেক সময় এই অটোমেটিক মেশিন আছে, অটোমেটিক মেশিনটার যদি একটা এরার হয় সেই এরারটা দেখতে হবে। শুধু একবারই যদি প্রেশার বেশি থাকে তাহলে কিন্তু আমরা উচ্চ রক্তচাপ বলতে পারবো না। একটা অ্যাটলিস্ট 2-3 বার দেখার পরে যেই সেটিংয়ে আমরা ব্লাড প্রেশার বলি সেইখানে যদি বেশি থাকে তখনই আমরা বলি হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। এখন বলতে পারেন এই রক্তচাপের টার্গেটটা কত হলে বলবো, সেটা কিন্তু বয়সের সাথে ভ্যারি হয়। তবে স্ট্যান্ডার্ড যদি একটা 40 বছর হয়, আমরা যেটা বলি যে আমরা কখন চিকিৎসা শুরু করবো, যদি উপরের সিস্টোলিক মানে উপরেরটা যদি 140-এর উপরে হয়, নিচেরটা যদি 90-এর উপরে হয়, তখনই আমরা এটাকে উচ্চ লেভেল করব। কিন্তু বয়স ভিত্তিতে এটা কিন্তু চেঞ্জ হবে। যেমন বয়স্ক লোকের একটু আমরা বলি 140, 160 পর্যন্ত আমরা ধরতে পারি, টার্গেট রাখতে পারি যে বয়স যাদের 70-80 বছর বয়স, সিস্টোলিক হাইপারটেনশনটা। এখন এই উচ্চ রক্তচাপ বেশি থাকলে কি সমস্যা? প্রথম সমস্যা হলো এটা আপনার অর্গান যে প্রেশার, কারণ প্রেশারটা তো আপনার চোখের ভেসেলের ভিতরে করবে, হার্টটা যে আছে হার্টের পাম্পিং করতে হবে, ওইখানে প্রেশার বাড়লে হার্টটা বড় হয়ে যাবে, যেমন হাইপারট্রফি হবে, হার্ট ফেলিউর হবে। অ্যাট দ্য সেম টাইম যে মেইন কারণটা হলো কিডনির উপরে প্রেশার পড়বে, টার্গেট অর্গান। এখন স্যার, একটু জানবো যে মানে বিশ্বব্যাপী কি পরিমাণ ব্যক্তি রোগটিতে আক্রান্তের ঝুঁকিতে রয়েছে উচ্চ রক্তচাপে, এবং আমাদের দেশের প্রেক্ষাপটে? আমাদের প্রিভিলেন্সটা অনেক, বিভিন্ন স্টাডিতে বিভিন্ন রাখা 18 to 23% আপনার রোগী প্রেশারের, এবং সেই সাথে যেটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের যেহেতু আমি কিডনি রোগ সাথে ডিল করতেছি, সেই জন্য আমরা বলতে পারি যে ক্রনিক কিডনি ডিজিজ যে কারণে হচ্ছে অথবা যে কারণে মানুষরা ডায়ালিসিস ট্রান্সপ্ল্যান্টে যায়, সেই সমীক্ষাতে দেখা যাচ্ছে প্রায় ব্লাড প্রেশার ইজ দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কজ। প্রথমে ডায়াবেটিস, দ্বিতীয় উচ্চ রক্তচাপ। আগে কিন্তু ছিল গ্লোমেরুলাইটিস, সেই কারণটা এখন নয়, কিন্তু উচ্চ রক্তচাপ। এই উচ্চ রক্তচাপ সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এটা যদি আপনি কন্ট্রোল করেন, মানে আপনি এই প্রেশারটা যদি মানে আপনি ওষুধের মাধ্যমে যদি কন্ট্রোল রাখেন, তাহলে কিন্তু জটিলতা, চোখের জটিলতা, কিডনির জটিলতা, হার্টের জটিলতা হবে না। কাজে এটা কিন্তু ভেরি সিম্পল। একটু জানতে চাই, মানে উচ্চ রক্তচাপে আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছে, যে কোনো ব্যক্তি নাকি বিশেষ কোনো ব্যক্তি? হ্যাঁ, না, যে ব্যক্তি একটা তো যেটা দেখা যায় যাদের ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ মানে ডায়াবেটিস প্রোগ্রেশনের সাথে হবে, যারা বয়স্ক বা যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে উচ্চ রক্তচাপ তাদের হবে। অনেকে সেকেন্ডারি, একটা হলো হঠাৎ ইডিওপ্যাথিক কোনো কারণ ছাড়া উচ্চ রক্তচাপ, আর কতগুলি কারণ আছে, যেমন একটা কারণ যেমন কিডনির জন্য উচ্চ রক্তচাপ হবে। অর্থাৎ কিডনি যদি রোগী 80% রোগী যদি কিডনিতে ড্যামেজ থাকে, তার 80-90% উচ্চ রক্তচাপ হবে। আবার ব্লাড প্রেশার যদি থাকে
তাহলেও আমার কিডনির সমস্যা হবে। একটা হলো কজ অ্যান্ড দ্য ইফেক্ট। কাজে এই রোগীগুলি সবসময় ঝুঁকিপূর্ণ থাকে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যদি আমরা কন্ট্রোল করতে পারি এই ঝুঁকির থেকে, কিন্তু আমরা চোখের যে জটিলতা, রেটিনোপ্যাথি যেটা 4টা গ্রেডে আছে, হার্টের যে হার্ট যে বড় হয়, হার্ট ফেলিউর হয় সেটা, এবং কিডনির যে রেনাল ফেলিউর হয় সেটা কিন্তু আমরা অলমোস্ট আমরা নিরাময় করতে পারি, অথবা উই ক্যান ডিলে দ্য কমপ্লিকেশন, অথবা জীবনে আমরা সম্পূর্ণ সুস্থ থাকতে পারি। তা কাজেই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস শুধু আমাদের দেশে না, বিদেশেও এই উচ্চ রক্তচাপ কাদের আছেন তারা জানেন না, এবং যারা জানেন তারা টার্গেট ব্লাড প্রেশার কত রাখতে হবে সেটাও কিন্তু তারা জানেন না এবং করেন না। এবং শুধু আমাদের তাই না, দেশে সবচেয়ে বেশি আমরা যে বিষয়টি খেয়াল করে থাকি যে উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়েছে, দীর্ঘদিন ধরে সাফার করছে, কিন্তু তিনি জানেন না একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। হ্যাঁ, এটা হলো যে যেহেতু কোনো উপসর্গ ইনিশিয়ালি পাওয়া যায় না, সেই জন্য যখন জটিলতা হয়, কমপ্লিকেশন হয়, এবং ইভেন কিডনির যে 70-80% ড্যামেজ হয় তখনও কিন্তু জানেন না। আচ্ছা। যখন একদম টার্মিনাল স্টেজে আসে কমপ্লিকেশন, জটিলতা, তখন তারা হঠাৎ ব্লাড প্রেশার দেখে দেয় ব্লাড প্রেশার বেশি, ক্রিয়াটিন কিডনি বেড়ে গেল, চোখের চোখে দেখতে অসুবিধা হচ্ছে, হার্টটা বড় হয়ে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, তখন কিন্তু আসে। তা আমাদের কিন্তু এই যে এই যে হাইপারটেনশন ডের উদ্দেশ্যটা হলো জনগণের সচেতন করা। সচেতন করে এই দিবসটার উদ্দেশ্য হলো আপনি আপনার ব্লাড প্রেশার আছে কিনা দেখেন। খুব সিম্পল ওয়েতে আপনি যে কোনো জায়গায়, হাসপাতালে, উপজেলা আছে, ইউনিয়ন নেটওয়ার্ক আছে, যে কোনো জায়গায় গেলেই কিন্তু আপনার ব্লাড প্রেশার আছে কিনা আপনি মাপতে পারেন। এবং ব্লাড প্রেশার মাপলে এখন বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল ডেভেলপমেন্ট এত আছে, অনেকেই বলেন যে স্যার আপনার এত দামি দামি ওষুধ দেন, আমি তো এই ওষুধ খেতে পারি না। কিন্তু আমাদের দেশে অনেক রকমের ওষুধ আছে, এর গ্রুপ আছে তো, জানেন তো, ভ্যাসোডাইলেটর আছে, ক্যালসিয়াম চ্যানেল আছে, তারপরে রাস ব্লকার আছে, তারপর ডায়রিটিক আছে, আমরা বিভিন্ন গ্রুপ আছে। সেই গ্রুপের থেকে যদি আমরা কম পয়সার ওষুধগুলি দেই তবে সারা জীবন খেতে হবে। একটু এই প্রশ্নটিতে একটু আসবো যে আমরা তো অনেক বেশি খেয়াল করি যে আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা উচ্চ রক্তচাপের মেডিসিনটি খাচ্ছে কিন্তু নিয়মিত কন্টিনিউ করে না। এটা তো দীর্ঘমেয়াদী একটি ওষুধ, হয়তোবা যখন প্রেশারটি বেড়ে যায় তখন কি ওষুধটি খাচ্ছে এবং অন্যান্য সময় বন্ধ রাখে। আচ্ছা, ইউজুয়ালি পেশেন্টরা বলে স্যার যখন আপ ডাউন করে, প্রেশার আপ ডাউন যখন বাড়ে তখন প্রেশার। নো, প্রেশারের ওষুধ যদি আমরা কখনো দেই এটা সারা জীবন খেতে হবে। ভেরি রেয়ার কেসে যদি ব্লাড প্রেশার কন্ট্রোল থাকে তখন আমরা উইথড্র করি, যদি ওয়ান্স উই স্টার্ট, এবং সেটা ডাক্তারই বলে দিবে যে আপনার কখন স্টার্ট করতে হবে, উইথড্র করতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক হলো 60-70% রোগী এই ওষুধ ঠিক মতো খায় না। এটা শুধু আমাদের দেশে না, আমরা জার্নালে দেখতেছি ইউরোপ, আমেরিকাতেও এই ব্লাড প্রেশার রোগীদের যেহেতু কোনো উপসর্গ থাকে না, তারা এই ওষুধ ইরেগুলার খায়, এবং ইরেগুলার ওষুধ খাওয়া আরও ডেঞ্জারাস। ধরেন আপনি একটা প্রেশার কন্ট্রোল রাখতেছেন, আপনি হঠাৎ করে উইথড্র করলে এই যে কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন যেটা হয়, যেটা ব্রেনের স্ট্রোক হওয়া, হেমোরেজিক স্ট্রোক হওয়া, হার্টের, এটা আরও ডেঞ্জারাস। আচ্ছা। কাজেই আপনি যেটা ওষুধ দিব আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে এমন একটা ওষুধ দেন, বা কম্বিনেশন ওষুধ। ধরেন আমাদের কিডনির একটা ওষুধে হয় না, 2টা ওষুধ লাগে বা 3টা ওষুধ লাগে। এই ওষুধগুলি যেটা ওই রুগীর স্বার্থে, তার সামর্থ্যের ভিতরে যে ওষুধগুলি, সেই ওষুধ দিব, এবং রেগুলার খেতে হবে। এবং মাঝে মাঝে চেক করতে হবে যে আপনার ব্লাড প্রেশারটাও চেক করবে, জটিলতার চেক করতে হবে, সেটাগুলো চোখটা দেখাতে হবে। আমরা তো জানি না চোখের, অনেক যখন চোখে দেখতে পারে না তখন তারা ডাক্তারের কাছে, কিন্তু ম্যান্ডেটরি যে ব্লাড প্রেশার রোগীর চোখ দেখা, অপথলমোস, শুধু চোখ দেখা না, অপথলমোস করে দেখতে হবে তার ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে কিনা। আচ্ছা। দ্বিতীয়ত হলো যে আমাদের কিডনি টেস্ট করে দেখতে হবে যে ইউরিনে অ্যালবুমিন যাচ্ছে কিনা, আরবিসি যাচ্ছে কিনা, সিম্পল ইউরিন টেস্ট করে দেখতে হবে। তারপরে আরও যদি দেখতে চান যে তার কিডনি ফাংশনটা ঠিক আছে কিনা, আমি একটু আগেই যেটা বলেছি যে হাইপারটেনশন ইজ সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ ক্রনিক কিডনি ডিজিজ, অর্থাৎ ধীর করতে কিডনি অজ্ঞাজ হওয়ার মেইন কারণ হলো, দ্বিতীয় কারণ হলো হাইপারটেনশন। প্রথম কারণ আমি যেটা বলছি ডায়াবেটিস, তৃতীয় কারণ হলো নেফ্রাইটিস, যেটা আমরা বলি যে কিডনির ছাকনির প্রোটিন লিক করবে, ব্লাড প্রেশার হবে। চতুর্থ যে কারণ বলেই দেয় একটু, যে পলিসিস্টিক কিডনি, যে অসংখ্য সিস্ট কিডনিতে থাকে। একটা দুইটা সিস্ট কিন্তু থাকলে কোনো অসুবিধা নেই। সিস্ট মানে একটা ফোসকার মতো, এক ভিতরে পানি চারদিকে, এটা দুইটা একটা থাকতে পারে, আপনারও থাকতে পারে, আমারও থাকতে পারে। কিন্তু অসংখ্য যদি থাকে তাহলে কিডনির ফাংশন তো করতে পারবে না। সেটা পলিসিস্টিক কিডনি, সেটার জটিলতা হয়, উচ্চ রক্তচাপ হবে, পেশাব সাথে আরবিসি যেতে পারে, তারপরে আপনার কি জানি বলে স্টোন ফর্মেশন হতে পারে। আর জন্মগত রোগ একটা থাকলে আরেকটা থাকতে পারে, হ্যাপাটিক সিস্ট হতে পারে, আর অন্যান্য জায়গায় সিস্ট হতে পারে। আর তারপরে যেটা হলো রাস্তা ব্লক, অর্থাৎ কিডনি আছে, কিডনির পরে যে মূত্রনালী সেটা শুরু হয়ে যেতে পারে, অথবা পাথর আছে, রাস্তা ব্লক হয়ে যেতে পারে, অথবা নিচের দিকে আসেন যে প্রোস্টেটের ছেলেদের গ্ল্যান্ড বড় হয়ে অবস্ট্রাকশন হতে পারে, অথবা
ফাইনাল রাস্তায় যদি সরু হয়ে যায়, স্ট্রিকচার হয়ে যায়, অথবা মূত্রনালী যদি সরু হয়ে যায়, সেই ক্ষেত্রে অবস্ট্রাকটিভ মানে রাস্তা ব্লক হয়ে কিডনি ড্যামেজ হতে পারে। আরেকটা হলো যে কিছু কিছু রোগ আছে ইনফিল্ট্রেশন হয়ে করতে পারে। আরেকটা হলো আমরা নিজেরাই কিডনিটা ড্যামেজ করি। কিভাবে? বয়স্ক লোক, গিরায় ব্যথা, ডায়াবেটিস আছে, আমরা বেদনানাশক ওষুধ ওভার দ্য কাউন্টার খাচ্ছি, খেয়ে আমি জানি না আমার কিডনির সম্বন্ধে আমার কোনো আইডিয়াও নেই, অর্থাৎ আমার ক্রিয়েটিন ভালো আছে নাই কে নাই, আমি খেয়ে যাচ্ছি, ভালো লাগছে খেয়ে যাচ্ছি। আলটিমেটলি এমন একটা সময় যখন কিডনির যে 80-70 ভাগ ড্যামেজ হলো, তখন আমরা উপসর্গ হয়, তখন আমরা ক্রিয়েটিন মেপে দেখি যাতে ক্রিয়েটিন। সো আমরা নিজেরাও কিন্তু আমাদের কিডনিটা ড্যামেজ করতে, সেটা বেদনানাশক অসুখ হতে পারে। তারপরে আরেকটা ওই যে মানে আয়ুর্বেদী অসুখ বা অন্যান্য এখনও এটা অবশ্য অনেক কমে গেছে, কিন্তু এইসব জিনিসগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা কিডনিটা সেফ রাখতে পারি। যেহেতু আমি কিডনির বিশেষজ্ঞ, সেই জন্য একটু কিডনির উপরে ট্রেস আমরা দিচ্ছি। কিডনি সম্পর্কে জানবো আরো বিস্তারিত, কিন্তু একটু প্রশ্ন চলে আসে স্যার, মানে এত কমপ্লিকেশনের শুরুটা তো হয় হাইপারটেনশন থেকে। যেহেতু আজকে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, একটু জানতে চাই যে সাধারণ মানুষেরা তো বেশিরভাগ ক্ষেত্রে বোঝে না যে তিনি উচ্চ রক্তচাপে ভুগছে। মেজারমেন্ট আসলে কিভাবে করবে, কখন করবে, কোন উপসর্গগুলো থাকলে? না সিম্পল, আমি যেটা একটু আগেই প্রথমে শুরু করেছিলাম যে মেজারমেন্টটা তো কিছু না। আপনার যে বা যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, অথবা যাদের কিডনির রোগ আছে, অথবা যাদের চোখের সমস্যা, যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, তাদের কিন্তু এই অল্প বয়স থেকেই, অর্থাৎ 20-25 বছরেই তার ব্লাড প্রেশার আছে কিনা দেখতে হবে। কারণ আর প্রেশারটা মাপা কিছু না, আপনি তো উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন লেভেলে প্রেশার মেশিন দিয়ে, তো প্রেশার মেশিন তো অনেক বাসায়ও রাখেন, প্রেশার মেশিন দিয়ে আপনি প্রেশারটা আছে কিনা দেখেন। ওষুধ যখন শুরু করবেন সেইটা ডাক্তারের পরামর্শ দিয়ে, আপনি প্রেশার থাকলে ডাক্তারের কাছে যান, বা উপজেলায় যারা আছেন আবার ইউনিয়ন লেভেল যারা আছেন তারাও কিন্তু বলতে পারে। এবং এইটুক যদি প্রেশার থাকে তখন ওষুধ দিতে হবে এইটা, এবং কোনো পয়সা লাগে না। তো আপনি যে কোনো জায়গায় অনেকে তো ডিজিটাল মেশিনে মেজার করে, অনেকে আগের যে মেশিনগুলো রয়েছে অ্যানালগ পদ্ধতিতে, ম্যানুয়াল যেটা আছে হ্যাঁ সেটাতে আসলে দোকানে গিয়ে বিভিন্ন জায়গা থেকে মেজার করে। মেজারমেন্ট করার সঠিক পদ্ধতিটা আসলে কি? সঠিক পদ্ধতিতে হলো আপনার কোনো টেনশনে থাকলে হবে না। অনেক সময় দেখা যায় সকালে যে প্রেশার, বিকালে প্রেশার বেড়ে যায়। অনেক সময় হোয়াইট কোট সিনড্রোম, অর্থাৎ ডাক্তারের কাছে প্রেশার, স্যার বাসায় তো ঠিক আছে কিন্তু আপনার কাছে তো প্রেশার বেড়ে যায়, হতে পারে হোয়াইট কোট সিনড্রোম, মানে ভ্যাসোঅ্যাক্টিক সাবস্টেন্স রিলিজ হয়ে প্রেশার বেড়ে যায়। শান্ত পরিবেশে থাকতে হবে। এটা ঠিক এই মানে ফ্লেক্স পজিশনে অনেকে এই জায়গায় ব্যাকা থাকে, তখন কিন্তু প্রেশার চেঞ্জ হয়ে যায়। এটা থাকতে হবে। কাফটা ঠিক 2/3 অফ দ্য 4 এই যে আর্মের এখানে রাখতে হবে। অনেক সময় খুব মোটা, যাদের মোটা মানুষ তাদের কিন্তু বড় কাফ লাগবে, বাচ্চাদের জন্য ছোট কাফ লাগবে। এই সব কিছু মানে কনসিডার করেই কিন্তু প্রেশার। আর একবারে প্রেশার দেখেই কিন্তু আমি আপনার লেভেল করবো না যে আপনার ব্লাড প্রেশার আছে। আপনি একবার দেখলাম, যদি 2-3 বার পারসিস্টেন্টলি বেশি থাকে, মানে টানা 3 দিন মেজার করার পরে যদি বেশি থাকে, 3টা বা 4টা অকেশনে যখন বেশি থাকবে, যেটা টার্গেট মানে যেটা থাকার কথা তার যদি বেশি থাকে, তখনই ওই লেভেলটি হাইপারটেনসিভ। আদারওয়াইজ, কারণ হাইপারটেনসিভ হলে কিন্তু আমাদের ওষুধ দিতে হবে, আর হাইপারটেনসিভ না হলে কিন্তু আমরা ওষুধ দিব না। আচ্ছা এইটা এখন আছে, ধরেন যাদের কিডনির রোগ থাকে, যাদের প্রোটিন লিক করে কিডনিতে, তাদের কিন্তু প্রেশারের মেজারমেন্টটা একটু কেয়ারফুলি করতে হবে, এবং এটার প্রেশারটা একটু নামিয়ে রাখতে হবে। মানে যাদের আগে থেকে কিডনি জটিলতা রয়েছে, হ্যাঁ, অথবা ধরেন আপনার প্রোটিন লিক করতেছে, পায়ে পানি আছে, অথবা রেনাল ফেলিউর আছে, প্রোটিন লিক, তাদের প্রেশারটা একটু বেশি কমাইতে হয়। অর্থাৎ প্রোটিন লিক করে কই দেয়, কিডনি দেয়, ফিল্ট্রেশন প্রেশার মানে ক্যাপিলারি প্রেশার বেড়ে যায়। সেই জায়গায় যদি আমি প্রেশারটা কন্ট্রোল রাখি, প্রোটিন লিকটা কম করবে। আর প্রোটিন লিক করলেই হয় কি, কিডনিটা ড্যামেজ হয়, ওই যে ফিল্ট্রেশন হয়, প্রোটিনিউরিয়া হয়, গ্লোবাল স্ক্লেরোসিস হয়, কিডনিটা ড্যামেজ হয়। কাজে ওই ক্ষেত্রে কিন্তু আমরা ওষুধ দিই। অনেক সময় ডায়াবেটিস রোগীর আর্লি স্টেজে অ্যালবুমিন যায়, মাইক্রো অ্যালবুমিন, এটা আর্লি স্টেজ অফ 3rd স্টেজ অফ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি জানি যে মাইক্রো অ্যালবুমিন যায়, এমনি কিন্তু ইউরিন টেস্ট করলে অ্যালবুমিন পাওয়া যায়, কিন্তু ডায়াবেটিস রোগীর মাইক্রো মানে যদি পরীক্ষা করতে হয়, সেটা লিখতে হবে আপনার যে ইউরিন ফর মাইক্রো অ্যালবুমিন। তখন যদি ওটা যদি বেশি যায়, সেই ক্ষেত্রে যদি আমরা ওষুধ দেই, অল্প ডোজে ওষুধ, যেমন রাস ব্লকার, এসিডিউটার বা এআরবি যাই দেই, ওইটা কিন্তু রিভার্ট ব্যাক করতে পারি। তো কাজেই আপনার যে কিডনি ডায়াবেটিক নেফ্রোপ্যাথির যে 3rd স্টেজ থেকে 4th স্টেজে, সেই স্টেজে কিন্তু যাবে না। এটা আরও ইম্পর্টেন্ট কথা, যখন প্রোটিন লিক শুরু করে তখন কিন্তু প্রেশারটা বাড়তে থাকে।
মানে ডায়াবেটিক, সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রেশারটাও কন্ট্রোল করতে পারি, প্রোটিন লিকটাও কন্ট্রোল করতে পারি। তাহলে কি হবে, তাহলে প্রোগ্রেশন অফ দ্য কিডনি ডিজিজ হবে না। তার মানে দুটোকে একসঙ্গে একসাথে মেজারমেন্টে রাখাটা এটা করা জরুরি। যায় এবং বলা হয় ইউ ক্যান রিভার্স ব্যাক, মানে নর্মাল আনতে পারেন কিডনিটা। সেই জিনিসগুলি পয়েন্টগুলি যদি রুগীদের, এই যে আমরা কথা আলোচনা করতেছি, যারা ডায়াবেটিক রুগী আছেন বা প্রেশার রুগী, তারা যদি এটা ফলো করেন তাহলে ওনাকে সেফ রাখতে পারবেন। সেফ রাখতে পারবেন কিডনি পয়েন্ট অফ ভিউ, চোখের পয়েন্ট অফ ভিউ এবং হার্টের পয়েন্ট অফ ভিউ। কিডনির রুগীরা আস্তে আস্তে এই প্রেশার থেকে আলটিমেটলি যেমন কিডনি ড্যামেজ হবে, কার্ডিওভাস্কুলার প্রবলেম করবে, কার্ডিয়াক অ্যান্ড ব্রেইন দুইটার প্রবলেম করবে। তো কাজেই এগুলি আমার মনে হয় এই আজকের দিবসের যে তাৎপর্য বা দিবসের উদযাপনের যে তাৎপর্য, সেটা হলো আপনার রক্তচাপটা আছে কিনা জানেন, জানলে ওষুধ কন্ট্রোল করতে হবে, মানে জানার পরে ওষুধ খেতে হবে, কন্ট্রোল রাখতে হবে। কিন্তু যে ওষুধগুলো আমরা খাই সচরাচর, দেখা যায় দীর্ঘদিন ধরে একই প্রেসক্রিপশনে ওষুধগুলো কন্টিনিউ করছি, নিয়মিত ফলো আপ করছি না। এটি একটি চিত্র। আরেকটি ধরনের চিত্র রয়েছে যে পাশের বাড়ির কোনো প্রতিবেশী উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়েছে বা পরিবারের অন্যান্য সদস্য, তারও এই দেয়া প্রেসক্রিপশনের ওষুধটি আরেকজন নিয়ে কন্টিনিউ করা শুরু করে। এতে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার না, সম্ভাবনা এটা হলো যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ওষুধ কার কোথায় দিতে হবে কি সেটা ডাক্তাররা স্থির করে দেবে। পাশের বাড়ির প্রেসক্রিপশন দেখে এটা খাওয়া, এটা সঠিক না। হ্যাঁ, আপনি বলতে পারেন ডাক্তার কাছে যে উনি এই ওষুধ খাচ্ছেন, আমি কি এটা খাবো কিনা, উনি যদি মনে করেন ওইটা দিবে। তবে আরেক বাসার আরেকজনের ওষুধ আপনার যে সুইটেবল করবে, আমরা অনেক সময় অনেক ওষুধ অনেক রুগীরে দেই না, কারণ আছে, অনেক কারণে। তো কাজেই আমার মনে হয় একজন অ্যাটলিস্ট একবার তো ডাক্তারের কাছে যেতে পারেন ব্লাড প্রেশার থাকলে, দিয়ে তারপরে ফলো আপ করেন। করার পরে যেটা করতে হবে, মাঝে মাঝে আপনি চেক করতে হবে, কি চেক করতে হবে, একটা প্রেশার চেক করতে হবে, আপনার ডায়াবেটিস আছে কিনা চেক করতে হবে, উচ্চ রক্তচাপ মানে থেকে আপনার কিডনি ড্যামেজ চেক করতে হবে, চোখটা মাঝে মাঝে, মাঝে মাঝে না, বছর তো একবার চোখটা যাদের আছে ডায়াবেটিস অথবা দেখতে হবে। অনেকেই যখন চোখে রেটিনোপ্যাথি হয়ে যখন চোখে দেখে না বা চোখে অনেক জটিলতা হয়, তখন কিন্তু ডাক্তারের কাছে যায়। আমরা চোখ দেখাটা খুব নেগলেক্ট করি, এবং নেগলেক্ট করলে যেটা হয়, রেটিনোপ্যাথি অ্যাডভান্স স্টেজ হয়ে গেলে কিন্তু তখন আর ফিরে আনা যায় না, মানে চোখের জটিলতা ফিরে আনা যায় না। সিমিলারলি কিডনির যেমন যেমন হার্টও তেমন পেরিফেরাল ভ্যাসেল, এই ভ্যাসেলগুলিকে সরু হয়ে যায় প্রেশার জন্য, মানে অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ হয়, সেটাও কিন্তু পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ যেটা ডেভেলপ করে সেটাও কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন। সো আমি বলবো যারা উচ্চ রক্তচাপ আছেন তাদের কিন্তু রক্তচাপটা কন্ট্রোল রাখেন। কন্ট্রোল রাখলে আপনার এই জটিলতা হবে না। আমি যে টার্মগুলি বললাম, চোখের, হার্টের, কিডনি, পেরিফেরাল ভ্যাসেল, পেরিফেরাল ভ্যাসেল ডায়াবেটিকে যে দেখেন না, গ্যাংগ্রিন হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, হ্যাঁ, আঙ্গুল কেটে ফেলতেছেন। মানে একটু কিডনির বিষয়টাকে আরেকটু স্পেসিফিক করে জানতে চাই স্যার। দীর্ঘদিন ধরে একজন উচ্চ রক্তচাপে ভুগছে, কিন্তু তিনি তার প্রেশারটিকে নিয়ন্ত্রণ করার পরেও দেখা যাচ্ছে কিডনি জটিলতা। আসলে শুরুর উপসর্গগুলো কেন বোঝা যায় না, বোঝার উপায় কি? না, প্রথমে হলো আপনার রক্তচাপ থাকলে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল থাকেন। কন্ট্রোল যদি রাখেন তাহলে সিকিডির তো 5টা স্তর আছে, এই 5টা স্তরে প্রাথমিক, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ বা ফিফথ স্টেজ, যেটা ওই স্তরগুলি পের হতে একটি সময় লাগে, যেটা স্টাডি করে দেখা গেছে। এই উচ্চ রক্তচাপ থেকে যদি আপনি এই স্টেজগুলো, এটা 25 থেকে 30 বছর লাগে। তা আপনি যদি কন্ট্রোল রাখেন, এটা 50-60 বছর হলে, আর আপনি যদি 30-40 বছর থাকে আর 60 বছর, 90 বছর, বেশি তো আমাদের আয়ুগণ নাই, এখন 80-75 বা আছে। তো কাজেই আপনার জটিলতাটা অ্যাভয়েড করতে পারেন। তবে যেটা হলো একটু প্রবলেম, যেটা আমরা ফেস করি, এই যে কিডনি মানে উচ্চ রক্তচাপ থেকে, উচ্চ রক্তচাপ কিডনি ড্যামেজ হলো, অথবা কিডনি ড্যামেজ যে কারণেই হোক, ডায়াবেটিস জন্য হোক, অন্য কারণ, এই যে রক্তচাপ, সেটা মানে কিডনির একটা ফাংশন তো মানে ব্লাড প্রেশার কন্ট্রোল করা, সেইটা এই কন্ট্রোল করতে হলে একটা ওষুধে হয় না, অ্যাটলিস্ট 2টা বা 3টা ওষুধ লাগে। সেইখানে এলো জটিলতা। এবং সিভিয়ার হাইপারটেনশন বা আমরা অনেক সময় বলি ম্যালিগনেন্ট হাইপারটেনশন, ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল উইথ 2 or 3 ড্রাগস। তখন আমরা একটা কম্বিনেশন ড্রাগ দিয়ে দেই, এবং তখন রুগীরা বলেন, স্যার এত ওষুধ দিচ্ছেন, এত দামি ওষুধ দিচ্ছেন বা ওষুধ দিচ্ছেন, এগুলি তো আমরা পারি না। সেই ক্ষেত্রে অনেক সময় উই ফেস প্রবলেম ফ্রম আওয়ার সাইড অ্যান্ড ফ্রম পেশেন্ট সাইড, কারণ 3টা-4টা ওষুধ দিয়েও কিন্তু আমরা টার্গেট লেভেল, ধরেন আমরা বলি টার্গেট লেস দ্যান, যদি কিডনির সমস্যা থাকে আমরা 130-80 এর নিচে রাখার কথা বলি, এটা রাখা খুব কঠিন হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তখন আমরা ওভারঅল আমরা যতটুকু পারি কন্ট্রোল। তবে প্রবলেমটা হলো যে এনারা রেগুলার ওষুধ খায়। 1 নম্বর, ব্লাড প্রেশার টার্গেট লেভেল ব্লাড প্রেশার
তারা রাখতে চায় না, এই জায়গাটাই প্রবলেম। টার্গেটের সব টার্গেট মানে করলে রাখতে চায় না বিষয়টি কি তারা লাইফস্টাইল মডিফিকেশন করে না, খাদ্যাভ্যাসে পরিবর্তন আচ্ছা, হয় না, বিষয়টি কি খুব তেমন? সুন্দর একটা রেজ করছেন। আমরা শুধু প্রেশার আর ডায়াবেটিস কন্ট্রোল, লাইফস্টাইল মডিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি, যে আপনার ডায়েটটা কন্ট্রোল করতে হবে, কায়িক পরিশ্রম করতে হবে, আপনার চর্বি জাতীয় খাবার পরিহার করতে হবে, বিশুদ্ধ পানি খেতে হবে, হেলদি ফুড অথবা সুষম খাবার খেতে হবে, ধূমপান থেকে বিরত থাকতে হবে, স্মোকিং যেটা আছে সেটা কিন্তু আপনার অ্যাভয়েড করতে হবে, এবং ধর্মীয় অনুশাসনগুলি যদি মাপেন এগুলি সব কিন্তু এগুলির ভিতরে পড়া যায়। সো লাইফস্টাইল মডিফিকেশন ছাড়া আপনি ইউ ক্যানট হ্যাভ এ মানে স্মুথ লাইফ আপনি লিড করতে পারবেন। এটা ব্লাড প্রেশার বলেন, ডায়াবেটিস বলেন, কিডনি রোগী বলেন, সবাই কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন উইথ দিস টার্ম। তারপরে আমরা কিছু ওষুধ দেই, যেমন কিডনি রোগ হলে ক্যালসিয়াম দেই, ভিটামিন দেই, মিনারেলস দেই, পানি যেটুক কতটুক দেই সেগুলি করতে হবে। এগুলি যদি কম্বাইন্ড ভাবে একটা সমন্বয় চিকিৎসা করেন, আশা করি যারা আমাদের সেটের সামনে শুনছেন তারা একটা ভালো ফল, এবং মানে নিরাশা হওয়ার কিছু নাই, ডিপ্রেশন হওয়ার কিছু নাই। একদম। আরেকটা বিষয় নিয়ে আসতে চাই যে কিডনি জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছে, আপনারা ডায়ালাইসিসের পরামর্শ দিয়ে থাকেন। কোন ব্যক্তিদের ক্ষেত্রে ডায়ালাইসিসের পরামর্শ থাকে এবং কোন ক্ষেত্রে আসলে ওষুধের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করা আচ্ছা। সম্ভব? প্রথম হলো যে আমরা ওষুধের দ্বারা চিকিৎসা করতে চেষ্টা করি, এটা বলে কনজারভেটিভ ম্যানেজমেন্ট উইথ ড্রাগস অ্যান্ড কি জানি বলে ডায়েট। ডায়েট মানে মডিফিকেশন অফ লাইফ। যখন ওষুধের দ্বারা যখন কিডনি 90% 95% ড্যামেজ হয়ে যায়, সবাই আমরা চাই না ওই স্টেজে যাতে, ভেরি এক্সপেন্সিভ, এবং এটা ইন্ডিভিজুয়াল, সোসাইটি এবং হেলথ প্রবলেম, হেলথ বাজেট প্রবলেম, মানে এটা দেশের জন্য একটা বিশাল ব্যয়ভার আর কি। হেলথ বাজেট মানে পাবলিক হেলথ প্রবলেম। তখন কিন্তু আপনাকে বাঁচিয়ে রাখতে হলে দুইটা মেথড আছে, অর্থাৎ রিপ্লেসমেন্ট থেরাপি, আচ্ছা। অর্থাৎ ওষুধের পরেও আপনার ডায়ালিসিস করতে হবে অথবা ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। ডায়ালিসিসটা কি জিনিস? ডায়ালিসিসটা হলো শরীরের যে খারাপ জিনিসগুলি, কিডনি ড্যামেজ হওয়ার জন্য যে ভোজ্য প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, মিনারেলস, ভিটামিনস অ্যান্ড মেডিকেশন, এর এন্ড প্রোডাক্টটা কিডনি দিয়ে বের হয় তো, অ্যাক্সিলেটেড ফাংশন। এর কিডনিতে কিন্তু একটা বিশাল ফ্যাক্টরি, কিন্তু ট্রিমেন্ডাস পাওয়ার এটা। এবং আপনি জানেন কিডনির ব্লাড ফ্লো কিন্তু খুব বেশি, ডাইরেক্ট অ্যাওয়ার্টাতে ব্লাড ফ্লো যায়, দুইটা ছোট ছোট এতটুকু 9 থেকে 11 সেন্টিমিটার, আপনার 24 ঘন্টায় প্রায় 180 লিটার ফিল্টার হয়, অর্থাৎ 60 লিটারের যে বালতির, এর বালতির 3 বালতি ফিল্টার হচ্ছে 24 ঘন্টায়, পেশাব হচ্ছে 2 লিটার, ট্রিমেন্ডাস পাওয়ার। এবং সেই পাওয়ারটা কিন্তু কিডনির আছে, কিন্তু কিডনি যখন ড্যামেজ হয় এই পাওয়ার তো আর থাকে না। তখন কিন্তু আমরা মানে আর্টিফিশিয়াল ওয়েতে এই কিডনির কাজটা বাইরের থেকে করি, অর্থাৎ ব্লাডের যদি দুইটা ডায়ালিসিস, একটা রক্তের ডায়ালিসিস হেমো মানে ব্লাড, আরেকটা হলো পেটের ডায়ালিসিস, পেরিটোনিয়াল ডায়ালিসিস। এই ব্লাডটাকে নিয়ে আমরা ফিল্টার আছে, ফিল্টারের ভিতরে ব্লাডটা দেই, তার সাথে কিছু পানি দেই, তারপরে এই ফিল্টার থেকে খারাপ জিনিসগুলি চলে যায়, আবার ওই ব্লাডটারে আমরা ভিতরে ঢুকে দিই। এর প্রসেস আছে, আমরা যেটা এই সুন্দর করে মেশিনের মাধ্যমে এটা করে নিই, এটার বলে হেমোডায়ালিসিস, সিম্পল ভাষায় বললাম। আরেকটা হলো পেটের ভিতরে পানি ঢুকিয়ে দিব, পানি ঢুকিয়ে দিলে পেটের ভিতরে একটা পর্দা আছে পেরিটোনিয়াম, ওইটার ভিতর দিয়ে এক্সচেঞ্জ হয়, এই খারাপ জিনিসটা পানির ভিতরে, পেরিটোনিয়াম পানির ভিতরে চলে যাবে, ওই পানিটা আবার একটা নালি দিয়ে আমরা বাইর করে দিই, হ্যাঁ, এই পেটের থেকে বাইর করে দিই, ওইভাবে এটা হলো পেরিটোনিয়াল ডায়ালিসিস। আমরা এখন বলি কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালিসিস। পেটের ভিতরে একটা ক্যাথেটার ঢোকানো থাকে, আমরা 3 বার যদি ডায়ালিসিস করি, এই ফ্লুইডটা দিলাম, কতক্ষণ রেখে আবার বের করে দেব। ধরেন আপনি 24 ঘন্টায় 3 বার ডায়ালিসিস করলেন, মানে ফ্লুইড দিলেন, বের করলেন, এটা বলে সিএপিডি, কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল। তাহলে দুইটা মেথড হলো, একটা হলো হেমোডায়ালিসিস, আর আরেকটা হলো বেটার অপশন যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে পারেন। মানে এই ট্রান্সপ্ল্যান্টের বিষয়টিতে অনেকের কৌতূহল রয়েছে যে বাংলাদেশে তো ট্রান্সপ্ল্যান্ট শুরু হয়েছে এবং দীর্ঘদিন ধরে হচ্ছে, অনেকগুলো পেশেন্টের কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়ে গেছে, কিন্তু আসলে কারা কিডনি ডোনেট করতে পারবে এবং কারা গ্রহণ করতে পারবে, কোন ক্ষেত্রে গেলে একদমই কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার পরামর্শ থাকে? না, আমরা তো মানে বললাম তো এর স্টেজ মানে যখন কিডনি 90-95% বেটার অপশন ইজ ট্রান্সপ্ল্যান্ট। হোয়াই? এটার লাইফস্টাইল যেটা হয়, কোয়ালিটি অফ লাইফ ইজ বেটার দ্যান ডায়ালিসিস। এটা কারণ আপনি একটা কিডনি রিপ্লেসমেন্ট করে দিলেন, যার 2টা কিডনি ভালো আছে তার একটা কিডনি আপনি দিয়ে দিলেন। এখন এইখানে যে আমাদের অর্গান অ্যাক্ট ল আছে, এগুলো এক্সপানশন করা হয়েছে, সেটাতে আপনার
বাবা মা ভাই বোন চাচাতো ভাই খালাতো ভাই ফুফাতো ভাই এবং হাজব্যান্ড ওয়াইফ বা ওয়াইফ হাজব্যান্ডকে দিতে পারে। রিলেটেড আনরিলেটেড ট্রান্সপ্ল্যান্ট ডোনার থেকে বাইরে থেকে কিনা এটা অর্গান ট্রেডিং হয়, অর্থাৎ এখানে অর্গান ট্রেডিং মানে কেনাবেচা হয়। সেই জন্য থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ইট ইজ ডিসকারেজ অ্যান্ড ইট আইনগত নিষিদ্ধ এবং পানিশেবল। কাজেই যে দিবে সেও এবং যারা করবে সেটা। কিন্তু আনফর্চুনেটলি লাইফ লিডেড ট্রান্সপ্ল্যান্টের চেয়ে আমরা যেটা বলি ক্যাডাভারিক ট্রান্সপ্ল্যান্ট, অর্থাৎ আপনার যে কিডনিটা যখন মৃত্যুর পরে ডোনেট করে দিয়ে যাওয়া। হ্যাঁ, ক্যাটাবারিক ট্রান্সপ্লান্টেশন হলো আপনি ধরেন রোডটাক অ্যাক্সিডেন্টে যিনি আছেন সেই ক্ষেত্রে যদি আপনার তার ব্রেইন ফাংশন করতেছে না কিন্তু অর্গানগুলি ফাংশন, ওই ক্ষেত্রে যদি আপনি হারভেস্ট করতে পারেন ওই কিডনিটা, দুইটা কিডনি দুইজনে দিয়ে দিতে পারবেন, প্যানক্রিয়াস দিতে পারবেন, চোখ দিতে পারবেন, তারপরে আর যে অর্গান আছে সবগুলি ডোনেট করবে। কিন্তু এটার জটিলতা হলো যে কনসেন্ট, এই কনসেন্ট দেয় না, 1 নম্বর। 2 নম্বর, কারা বলবে যে আপনার ব্রেইন ডেথ? আমার ব্রেইন ডেথ হচ্ছে ডিক্লারেশন, সেটা একটা কমিটি আছে। আমরা এই জিনিসটাকে জনগণের মাধ্যমে আমরা উদ্বুদ্ধ করতে পারছি না, সচেতন করতে এই পারছি না। জায়গাটিতে হয়তো সচেতনতা বাড়ানোটা খুব বেশি জরুরি এবং আমাদের আয়োজনগুলো ঠিক তারই প্রেক্ষিতে যাতে প্রত্যেকটি ব্যক্তি একটুখানি সচেতন হতে পারে, একজন সুস্থ ব্যক্তিকে তার কিডনিটি সচল রাখার জন্য সহায়তা করতে পারে। স্যার একদম শেষ প্রান্তে, এবং আমরা কখনোই চাই না কোনো ব্যক্তি কিডনি ডায়ালাইসিস, কিডনি ট্রান্সপ্লান্ট কিংবা কিডনি জটিলতার মতো এত কষ্ট কিংবা কঠিনতম অবস্থার দিকে পতিত হোক। তাই অবশ্যই হাইপার টেনশনকে শুরুতে নিয়ন্ত্রণ করাটা অত্যন্ত জরুরি। যেহেতু আজ ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে, একদম আলোচনা শেষ প্রান্তে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? আমরা যেটা বলবো যে এই যে উচ্চ রক্তচাপ, ইট ইজ ভেরি সিম্পল টু ডিটেক্ট। আপনি যে কোনো সময় আমার প্রেশার আছে দেখতে পারেন, এবং এটা যদি আপনি থাকে আর আপনি যদি কন্ট্রোল করেন তাহলে আপনার কোনো জটিলতা হবে না। একটু আগে যেটা বললেন আপনি ট্রান্সপ্ল্যান্ট করা, ডায়ালিসিস করা, বা চোখের জটিলতা বা পায়ের জটিলতা বা হার্টের জটিলতা, আমি এই দিবসটিতে তাৎপর্য বলেন বা যেটা বলেন যে আপনি নিজের ব্লাড প্রেশারটা আছে কিনা দেখেন, এবং যদি থাকে আজকেই দেখেন, আজকেই দেখে থাকে এর সুচিকিৎসা করেন, আপনি কোনোদিন আপনার এই উচ্চ রক্তচাপের জটিলতায় ভুগবেন না। আপনাকে এটাই আমার আন্তরিক বিশেষ ধন্যবাদ। মেসেজ। একদম আলোচনা শেষ প্রান্তে ধন্যবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকে ধন্যবাদ, চ্যানেল 24 এবং রেনেটা ফার্মাসিউটিক্যালে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ দেওয়ার জন্য, কিছু বলার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন নিজেদের জীবনযাত্রা, খাদ্যাভ্যাসে একটুখানি পরিবর্তন আনি, এবং সে সাথে আমরা নিজেরা উচ্চ রক্তচাপে ভুগছে কিনা, পরিবারে যদি কোনো সদস্য উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়ে থাকে তবে অবশ্যই নিজের ব্লাড প্রেশারটি সঠিক সময়ে মেজার করুন এবং সেই অনুযায়ী সঠিক চিকিৎসা গ্রহণ করুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।